हवा के संग संग घटा के साथ साथ, हवा के संग संग घटा के साथ साथ, ओ साथी चल, ओ मुझले के साथ चल तू, यूं ही दिन रात चल तू, संभल मेरे साथ चल तू, यूं ही दिन रात चल तू, ओ साथी चल। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি অভিজিৎ। তুমি অভিজিৎ, তুমি সুরজিৎ। শীতের মধ্যে গন্ডগোল। আমি অভিজিৎ ও সুরজিৎ, আমরা শুরু করছি আবার। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক এর নতুন এপিসোড। আজকের এপিসোডে এই তাড়াত্তা ভাড়াত্তা গান দিয়ে শুরু হলো, হাওয়ার সাথে সাথে চলার জন্য। তো এই এপিসোডে আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হলো অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন আমাদের জীবনে প্রত্যেকটা জীব জগতে মানে দ্য মোস্ট প্রেসিয়াস থিং, সবচেয়ে মূল্যবান একটা জিনিস, বস্তু। তো অক্সিজেন ছাড়া আমরা চলতে পারি না, সবাই জানে। মানে ক্লাস 1 থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত যারা পড়াশোনা করছে বা পারেনি, প্রত্যেকেই জানে যে অক্সিজেন আমাদের জীবনে অপরিহার্য একটা বস্তু। তো সেই অক্সিজেন নিয়ে আমরা শুধুমাত্র টেকনিক্যাল অক্সিজেন নিয়ে কথা বলবো না, আমরা একটু নন টেকনিক্যাল, একটু ইমোশনাল অক্সিজেন নিয়েও কথা বলবো। শুরু করা যাক। অক্সিজেন, হ্যাঁ অবশ্যই। অক্সিজেনের উৎস যেটা তুমি বললে, অক্সিজেনের উৎস, তার বিষয় নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, উৎস মিন্স আমরা গাছপালা থেকে অক্সিজেন পেয়ে থাকি। তো সেই গাছপালা সম্পর্কেই কথা বলবো। এই আমাদের যে চারিপাশে যে গাছপালা রয়েছে, জঙ্গল রয়েছে, জঙ্গল নিয়েও কথা বলবো। এই কারণেই বলবো অরণ্য নিয়ে, কারণ আমাদের সমস্ত জীবজগতের আধারই হচ্ছে মানে অক্সিজেন, আর এই অক্সিজেনই গাছ থেকে আমরা পেয়ে থাকি। এমনি সূর্য হলো আমাদের হোল ইউনিভার্সের উৎস, মানে হোল ইউনিভার্স, কিন্তু অক্সিজেনও একটা অপরিহার্য অঙ্গ, যেটা ছাড়া আমাদের ইউনিভার্স মানে আমাদের গ্যালাক্সি আর কি। গ্যালাক্সি। তো গাছপালা যে হারে এখন কাটা হচ্ছে, মানে এতে করে কি হচ্ছে, মানে পরিবেশ দূষণ চরম পর্যায়ে পৌঁছে গেছে। মানে আমাদের আমরা এই পডকাস্ট যেখান থেকে করছি, বর্ধমান থেকে করছি, পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে, বর্ধমান জেলা থেকে। তো বর্ধমানে আমার মানে জ্ঞানত অবস্থায় এতটা ডিক্রিজ করেনি অক্সিজেনের লেভেল, যতটা সম্ভব আমার জানা নেই। অক্সিজেন লেভেল ডিক্রিজ করেছে কিনা বলতে পারবো না, তবে মানে কার্বন এর লেভেলটা বোধহয় বেড়ে গেছে, যে কারণে যেটা এয়ার কোয়ালিটি। হ্যাঁ, সরি, আমি অক্সিজেনের লেভেল বলতে আমি এখানেই বললাম যে মানে বাতাসের মধ্যে মানে পলিউশনের পরিমাণটা ভীষণভাবে বেড়েছে, চরম পর্যায়ে বেড়েছে। মানে এতটা ডিক্রিজ হয়নি গো। মানে এয়ার কোয়ালিটি সবসময় দেখাচ্ছে ভেরি পুয়ার। আর যার ফলে আমরা কেন, মানে আমরা যারা পডকাস্ট করছি, আমি সুরজিৎ এবং আমার সঙ্গে আছে অভিজিৎ, তো আমরা তো এই জিনিসটা রিয়েলাইজ করেছি, যে সুবাদে আমাদের এই আজকের পডকাস্টটা করা। এটা আরো অনেকজন মানুষের মুখেও শুনেছি, আমাদের বন্ধু বান্ধবও আমাদেরকে বলেছে, কাছের মানুষেরা বলেছে যে এরকম সমস্যা হচ্ছে, তাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, তারপর আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমনিতে সম্ভবত ভারতবর্ষের বিভিন্ন জেলা, বিভিন্ন শহরে মানে এয়ার কোয়ালিটি ভীষণই পুয়ার। যেমন তুমি আমাদের ভারতবর্ষে যদি বলো, দিল্লি মানে সবচাইতে বেশি দূষিত একটা শহর। হ্যাঁ। তো আমাদের বর্ধমানে আমরা যেহেতু এখান থেকে আমরা পডকাস্টটা করছি, এবং আমরা এটা মানে জিনিসটা এখন সম্মুখীন হচ্ছি, শোনা একটা আলাদা বিষয় আর দেখা একটা আরেকটা বিষয়। দেখছি যেন সম্ভবত একদম সামনে থেকে এটা উপলব্ধি করেই বলা কষ্টও হয়, ভীষণ কষ্ট। মিনস এটা দেখে কষ্ট হয় যে এইভাবে মানে আগামী প্রজন্মের কি হবে সেটা ভেবে অনেকটা বিচলিত করে আমাদের। তো বিষয়টা কি বলতো, যে এই ঘটনাগুলো ঘটছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, আমরা কিন্তু এখনো সেইভাবে সচেতন নই বিষয়টাকে নিয়ে। পরিবেশ এর অবস্থা কি হচ্ছে, কিভাবে অবনতি হচ্ছে, সেই অবনতি সম্পর্কে কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে সম্যক ধারণা নেই।
আর দ্বিতীয়ত হচ্ছে 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 ধরো এই দীপাবলির সময় যখন আসছে, বোম ফাটাতে কোনো দ্বিধাবোধ করছি না, কারোর বিয়ে হোক বা সামান্য কোনো অনুষ্ঠান হোক, বাজি পোড়ানো হচ্ছে। এই বাজি পোড়ানোর থেকেও কতটা পরিমাণ কার্বন নির্গমন যে হচ্ছে, তার সাথে সাথে তোমার এই যে ধরো এক একটা বাড়িতে 3-4টে করে গাড়ি, 3-4টে গাড়ির হয়তো বা প্রয়োজন পড়ে না, তো একটা গাড়িতে যেখানে হয়ে যায় সেখানে 3-4টে করে গাড়ি থাকছে। মানে অনেক জায়গায় এমন হয়েছে যে পৃথিবীর অনেক জায়গায় হয়েছে যে ওরা গভর্নমেন্ট থেকেই বলেছে যে প্রাইভেট কার বা প্রাইভেট গাড়ি নিয়ে বেরোতে হবে না, গভর্নমেন্ট সার্ভিস দেবে আর কি পাবলিক ট্রান্সপোর্টে, তো পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করা যেতে পারে। তবুও বলবো যে আমাদের দেশে পরিবেশ সচেতনতা কিন্তু সেই অর্থে নেই। মানে পরিবেশ সচেতনতা হলে তবে তো আমরা এই বিষয় নিয়ে মানে একটা গণতান্ত্রিক পরিসরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা, এটা আমাদের দাবি হওয়া উচিত। ইলেকশনে হোক বা যে কোনো কিছুতে হোক, এটা আমাদের দাবি হওয়া উচিত এবং এটা আমাদের মৌলিক অধিকার। যে স্বাভাবিক বায়ুতে শ্বাস প্রশ্বাস নেব, এটা আমার একটা মৌলিক অধিকার, সংবিধান আমাকে সেই স্বীকৃতি দিয়েছে, ওই যে বেঁচে থাকার অধিকার যেটা। তো সেইটার বিষয়ে আমাদের কোনো সচেতনতা নেই, কিন্তু সেইটার কারণেই কিন্তু গন্ডগোলটা হচ্ছে। সেটা আমার শহর বলো, চাই ভারতের অন্যান্য প্রান্তের শহরগুলো বলো, বা পৃথিবীর যে কোনো প্রান্তের শহর বলো, সব মিলিয়ে পরিবেশের অবক্ষয়ের কারণটা এটাই। হ্যাঁ, এটা তো একটা দিক তুমি বললে। এই যে গাড়ির বিষয়টা যেটা বললে যে 2-4টে যেটা পারছে গাড়ি ক্রয় করছে এবং সেটা মানে চালাচ্ছে, যার ফলে দূষণ আরো বাড়ছে। শুধু গাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন কলকারখানা এসব তো আছে, যদিও এগুলো জীবনে দৈনন্দিন জীবনে আমাদের মানে প্রয়োজন, মানুষজন জীবিকা নির্বাহ করছে এর উপরে নির্ভর করে। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, সমস্যা থাকলে তার সমাধানও থাকে এবং তার প্রিকশনও নেওয়া দরকার আমাদের। একদিকে যেমন ঘুরছে সেরকম তার নিয়ন্ত্রণ হওয়া খুব দরকার, মানে সেটাকে সিস্টেম্যাটিক ওয়েতে পরিচালনা করা, সেটা একটা ভীষণ জরুরি ব্যাপার। সেটা করা দরকার, এটা সরকারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া দরকার এবং আমরা যারা নাগরিক আমাদেরও মানে সতর্কমূলক পদক্ষেপ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। শুধু সরকারি সবটা করবে এটাও সমুচিত নয়, এটা সম্ভবকর না। একটা রাষ্ট্র মানে কি আমরাও তো, আমাদেরকে নিয়েই রাষ্ট্র, তো প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া দরকার। এই গাড়ির বিষয়টা বললাম, গাড়ি ধরো কারো তোমার পিইউসি যার এক্সপায়ার করে যাচ্ছে, তারা অনেক সময় পিইউসি মানে করে না, মানে বলো না তোমার পলিউশন চেক করে, হ্যাঁ পলিউশন বিনা পলিউশন অনেক সময় চালায়, তাদের ধোঁয়া বেরোয়, তাদেরকে সচেতন হওয়া দরকার। এটা আমাদের 50-100 টাকার জন্য আমরা পরিবেশটাকে 100 টাকা আগে 80 টাকা ছিল, এখন 100 টাকা হয়েছে। তো এইগুলো ঠিক করে নেওয়া দরকার, কারণ আমরাই বাস করবো, আলটিমেট আমাদেরই ক্ষতি হবে। মনে করি আমরা যে আমি আমার এইটুকুতে কি এসে যাবে, কিন্তু আমি আমার এটা মনে হয় যে আমার থেকে যদি 0.1% কাজ হয়, সেইটাও তো আমি কম কার্বন নিঃসরণ করছি। ডেফিনেটলি বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়। সুতরাং এটা ভাবার কোনো জায়গায় নেই, যারা মনে করে সেটা ভুলই, যে একটু আমার ইনপুট আর কি হবে। কিন্তু এই ইনপুট সবাই যদি এটা যদি ইন্ডিভিজুয়ালি ভাবতে শুরু করে আমার কি হবে, তাহলে সবটাই যেন ইনকমপ্লিট থেকে যায়। তাই সবাইকে একসাথে এগিয়ে এসে পদক্ষেপ নেওয়া দরকার, তাদের নিজেদের জন্যই নেওয়া। সবার মানে দিল্লির অবস্থা কি দেখো, দিল্লির স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো ছুটি দিয়ে বসে আছে। মানে যখন লকডাউন হয়েছিল তখন সবাই বাড়িতে বসেছিল, এই সময় লকডাউন নেই কিন্তু মানুষকে বাড়িতে বসে থাকতে হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই। বাইরে বেরোলে মানে প্রতিদিন 50টা সিগারেট খাওয়ার মতো যে দূষণ, সেই দূষণটা পরিবেশে আছে। একটা মানুষ যদি বাইরে বেরোয় তার মানে সে 50টা সিগারেট ডেইলি খাচ্ছে। কি অবস্থা! এবারে দিল্লিতে ধরো 50টা সিগারেটের পরিমাণ যদি হয়, আমার বর্ধমান শহরের মধ্যে তো 5টা কম নয়। তাহলে যে মানুষটা স্মোকিং করে না, সেই মানুষটাকেও তো 5টা সিগারেট খেতে হচ্ছে, তাহলে তার স্বাস্থ্যটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। সেটাই, কেউ যদি ভাবে, সে খরগোশের মতো একটা গল্প মনে পড়ে গেল আমার। খরগোশ যেমন, আমরা খরগোশের দেখলে ধরতে গেলে খরগোশ ফট করে কোথাও গিয়ে একটা চোখটা বন্ধ করবে, ভাবছে আমার দেখতে পাচ্ছে না, আমাকে ধরতে পারবে, চোখটা বন্ধ করে বসে। ঠিক সেরকম অবস্থা যারা সিগারেট স্মোক করে না, যারা তারা ভাবে আমরা তো স্মোক করছি না, আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা প্যাসিভ ভাবে যে কিভাবে তারা এম করছে, মানে এই যে পরিবেশটা দূষণ হয়ে গেছে, এই যে এত পলিউটেড হয়ে গেছে, এই একটা তো আমরা নিচ্ছি। যারা ডিপ ব্রিদিং করে,
তারপর আরো প্রাণায়াম যেগুলো থাকে, ভুস্তিকা, কপালভাতি, এইসব করছে, অনুলোম বিলোম এগুলো করছে, তারা কিন্তু এই পলিউটেড এয়ারটাকে ওরা কনজিউম করছে, তাই তো? Inhale করছে। হ্যাঁ, ইনহেল করছে। হ্যাঁ তো এতে কোনো সুবিধা আশা করি হবে না। আর বর্তমান অবস্থা ধীরে ধীরে ক্রমশ আরো হ্যাঁ মানে এখনই- যেটা চলছে, এখনই যে কোনো In future- শহরে যারা রয়েছে, ধরো যে কোনো শহরে, তারা যদি বাইরে বেরোয় দেখতে পাবে চারপাশে ধোঁয়া ছড়িয়ে আছে। ধোঁয়া ছড়িয়ে আছে। মানে কুয়াশা তো শীতকালে থাকবেই, তার সাথে ধোঁয়া মিলে গিয়ে এমন একটা আচ্ছন্ন পরিবেশ তৈরি হচ্ছে, মানে একটু দূর পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না। একটা দেখবে তুমি মানে সবসময় যেন একটা জার্মস একটা একটা যেন ফিল করি, আমরা ফিল করি না, হ্যাঁ, একটা যেন শ্বাস নিতে গিয়ে কেমন একটা বাধাপ্রাপ্ত হতে হয়, এখন কেমন একটা লাগে, আগে এটা ছিল না। আমি এটা আমার ব্যক্তিগত অনুভূতি যে কথাটা বললাম, জানি না সবার হয়তো আলাদা আলাদা মতামত থাকতে পারে, কিন্তু এটা আমি ফিল করেই বলছি, খুবই খারাপ লাগে যে এখন যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তী সময় কি চরম মানে দুরবস্থার মধ্যে পড়তে চলেছি আমরা, সেটা ভেবেই অনেক কষ্ট লাগে। এই অক্সিজেনটা যে কতটা জরুরি এটা তো আমরা খানিকটা টের পেয়েছিলাম কোভিড এর সময়। মানুষ হ্যাঁ, যখন হ্যাঁ। মানে অসহায় হয়ে দৌড়ে বেড়াচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডারের জন্য, অক্সিজেন সিলিন্ডার নিয়ে মানুষ মানে মানে ত্রাহি ত্রাহি রব করছে মানুষ, সেই সময় আমরা অক্সিজেনের সমস্যাটা না থাকার সমস্যাটা বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, মানে একটু অন্যদিকে যাই, মানে আমি হিমুর গল্প পড়ছিলাম, শুনি ইয়ের আমাদের হুমায়ুন আহমেদের। তো ওইখানে পড়ছিলাম, মানে হিমু একটা জায়গায় স্বপ্ন দেখছে, হিমুর বাবা হিমুর চুলের মুঠিটা ধরে হিমুর মুখটা জলে ডুবিয়ে দিচ্ছে, দিয়ে বলছে বাবা আর কষ্ট হচ্ছে? হিমু তখন বলছে হ্যাঁ হচ্ছে, দিয়ে বলছে আরেকটু, বলছে না আমি আরেকটু পেতে চাই না, বলছে এবারে অক্সিজেনের গুরুত্বটা বুঝতে পেরেছো? বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমি আর বুঝতে চাই না, আমাকে ছেড়ে দাও বাবা, দিয়ে স্বপ্নটা ভেঙে যাচ্ছে আর কি। তো ওই যে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার যে অনুভূতি, সেই অনুভূতিটা ওইরকম একটা যন্ত্রণাময় পরিবেশে গেলে আমরা তো বুঝতে পারি। তো কোভিডের সময় খানিকটা আমরা বুঝতে পেরেছিলাম, সেই বোধটা আমাদের কিন্তু প্রতিদিন দরকার, কারণ যেভাবে পরিবেশের অবস্থার অবনতি হচ্ছে, এটা আমাদের আয়ু দিনের পর দিন কমে কমে যাচ্ছে। যাচ্ছে। আমি এক্স্যাক্টলি এই পয়েন্টে আসতে চলেছিলাম, মানে আসতে ভাবছিলাম অক্সিজেনের যে কি গুরুত্ব, মানে মানে কিভাবে আমাদের শুধু শ্বাস নিচ্ছি এই পর্যন্ত নয়, আমাদের বিভিন্ন রোগ সারাতে, আমাদের যে যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, আমাদের যে হরমোনগুলো রিলিজ হয় ব্রেন থেকে, অক্সিজেনের বিরাট ভূমিকা। মানে এই যে ব্রিথ করছি আমরা, ইনহেল করছি, এক্সহেল করছি, এই পেন কিলার, আমরা যন্ত্রণা হলে যেমন পেন কিলার আমরা যেটা কনজিউম করি, যার ফলে আমাদের পেনটা রিলিফ হয়ে যায়, ঠিক সেরকম মানে শ্বাস ইনহেল এবং এক্সহেল করলে, মানে অনুলোম বিলোম করলে বা ডিপ ব্রিদিং করলে, ডিপ ব্রিদিং যে কি ফায়দা, মানে যে কি বেনিফিট, সেটা তোমরা গুগল করলে দেখতে পারবে যে কি বেনিফিট আছে। তো 5 মিনিট করে 2 মিনিট করলেই বুঝতে পারবে যে ভালো করে যদি বসে যদি ইনহেলেশন করা যায়। বাতাসটা শুদ্ধ হতে ওই হবে। জন্যই বলছি যে বাতাসটা শুদ্ধ না হলে এইগুলোর কোনো অর্থই নিরর্থক হয়ে দাঁড়ায় না। যার সুবাদে এটাই বলছিলাম যে যে হ্যাঁ, তুমি একটা কি কথা যেন বললে, আমি ভুলে গেলাম যে পয়েন্টটা ভাবছিলাম আমি, যাকে পরে ওটা মনে পড়লে বলছি। তো বাতাসকে শুদ্ধ করার জন্য আমরা কি কি করতে পারি? আমরা তো ওই যে বললাম, স্মোকিং তো যারা করে তারা অবশ্যই ছেড়ে দেওয়াই ভালো, স্মোকিং না করাই ভালো। তবে যতটা পারবে কম করা বা ওপেনলি না করা, যাতে আরো অন্য কারো যাতে অসুবিধা না হয়। এটা গেল একটা, আমি কন্ট্রোভার্সি যাচ্ছে না, যদি এই সাবজেক্টের উপরে অনেক কন্ট্রোভার্সি হবে, অনেক কথা উঠবে, অনেকজন অনেক রকম ভাববে। তো যাই হোক, স্মোকিং করাই ঠিক না। আর গাড়ি যেটা বললাম, গাড়ি পলিউশন, গাড়ি সবসময় যেটুকু প্রয়োজন, একটা গাড়ি বা আরো অনেকজন বাড়িতে লোকজন থাকলে যদি নাই চলে একরকম ভাবে, দুটো গাড়ি একটা সীমাবদ্ধ করে একটা সিস্টেমেটিক ওয়েতে এটাকে নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, মানে একটা বাড়িতে ধরো একজনের গাড়ি আছে, আরেকজনেরও গাড়ি আছে, হ্যাঁ। এবার দ্বিতীয় জন যেখানে যাবে, প্রথম জন গিয়ে তাকে যদি সেখানে নামিয়ে দিয়ে তারপরে নিজের কাজে চলে যায়, হ্যাঁ। তাহলে একটা গাড়ির পলিউশনটা তো কমবে। পলিউশনটা কমলো। আর আরেকটা কথা যেটা বললাম যে পলিউশন, ওই যে পিইউসি কথা বললাম, সেটা এক্সপায়ার হয়ে গেলে আবার রিনিউয়াল করে নেওয়া ঠিক দরকার, বা সেটা চেকিং করা দরকার। অনেক সময় সাইলেন্সারে ধোঁয়া বেরোয়, যেটা একরকম পলিউশনের সৃষ্টি করে। তারপর কি বলে তোমার, গাছ, শুধু গাছ লাগালেই হবে না, মানে আমরা বলি একটা গাছ একটা প্রাণ, অবশ্যই। তো শুধু একটা একটা করে গাছ লাগালে হবে না। আমরা আমাদের যেভাবে আইওয়াশ হচ্ছে, যেরকম ভাবে মানে জঙ্গলের পর জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, জঙ্গল কেটে
মানে সাফ করে দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে গাছ লাগানো একটা হ্যাঁ, মানে মানে হচ্ছে, কিন্তু সেখানে একটা গাছ, 10টা গাছ, 20টা গাছ, কখনো 500টা 5000টা গাছের ভরপাই কখনোই করতে পারবে না। যার দরুন তো তবেই তো এই লেভেলটা এত কমেছে। তো সেই জন্য রাহাত ইন্দোরির একটা শায়রি শুনছিলাম এরকম, বলো বলো। যে রাহাত ইন্দোরি বলছেন যে खुद हवा को रोजाना गंदा कर रहे हो और मुझे पेड़ लगाने को कह रहे हो। তো তুমি বাতাসকে প্রতিদিন দূষিত করছো, আমাকে বলছো গাছ লাগাতে, সেটা আর বলো না আমাকে। তো এরকমই বিষয় যে বাতাস প্রতিদিন যে দূষিত হচ্ছে তার পিছনে যে বড় বড় কারণগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের দৃষ্টি আকর্ষিত হয় না, আমরাও সব নিয়ে ভাবি না। কিন্তু রিয়েল এস্টেট প্রজেক্টকে জঙ্গলের পর জঙ্গল দিয়ে দেওয়া হচ্ছে, বা কোনো একটা ইন্ডাস্ট্রি কে দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখানে ইন্ডাস্ট্রি করো। এবার ডেভেলপমেন্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু আমরা পড়াশোনা করতে গিয়ে যেটা পড়েছি, যে বিষয়টাই পড়েছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমি উন্নতি করব, কিন্তু উন্নতিটা এমন ভাবে করব যেটা প্রজন্মের পর প্রজন্ম তার সুফল পাবে, এবং তার সাথে জড়িত যে প্রাকৃতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিবেশটা আছে সেটারও কোনো ক্ষতি হবে না। এটাকেই তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি। তো সেই ডেভেলপমেন্টের জায়গাটাই যে লক্ষ্য রাখা হচ্ছে না, সেটাকে নষ্ট করা হচ্ছে, এবং আমাদেরকে জ্ঞান দিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা প্রত্যেকজন গাছ লাগাও। অবশ্যই গাছ লাগানোটা তো উচিত, প্রয়োজন গাছ লাগানো প্রয়োজন। গাছ মানে গাছ কি কি দেয়, গাছ নিয়ে আমরা ছোটবেলা থেকে রচনা লিখছি, সেই রচনার থেকে পড়ে আসছি যে গাছ কত জীবের আশ্রয়, কত ছায়া আমাদের দেয়, অক্সিজেন দেয়, ফুল ফল দেয়, মানে গাছের কাছ থেকে পাওয়ার তো আমাদের কোনো শেষ নেই। অবশ্যই গাছ লাগাতে হবে, কিন্তু তার সাথে সাথে এই যে গভীরের বিষয়গুলো, এই বিষয়গুলোর দিকেও আমাদের দৃষ্টি ফেরাতে হবে, আমাদেরও বুঝতে হবে, এটা আমাদের জানতে হবে। এবং এটা নিয়ন্ত্রণের জন্য খুব সত্যি কথা যে একটা প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক দেশে যদি আমরা বাস করি, তাহলে আমরাই তো হচ্ছি মূল চালিকা শক্তি দেশে। তো আমরা পরিবেশ প্রকৃতিকে কেন একটা নির্বাচনের হোক বা যে কোনো কিছুর হোক তার একটা এজেন্ডা হিসেবে তুলে ধরবো না? কারণ এটাই তো আমাদের বাঁচার প্রাথমিক শর্ত। পরিবেশ, সুস্থ পরিবেশে শ্বাস নেওয়া, এটা তো প্রাথমিক শর্ত। আমরা ডেভেলপমেন্ট কিছু পেলাম না পেলাম, তার চেয়েও বড় কথা যে আমরা শ্বাস নেওয়ার জন্য উপযুক্ত বাতাস পেলাম কিনা, সবার আগে তো ওটাই দরকার, সেটা আমরা পাচ্ছি না। মানে কেন আমাদের দেশের দিল্লি কেন পৃথিবীর মানে 1 নম্বর দূষিত শহর হয়ে থাকবে? কেন? শুধু জিওগ্রাফিক্যাল রিজনের জন্যই হচ্ছে, নাকি তার পিছনে অন্য কোনো কারণ আছে? এইগুলো খুঁড়ে বের করতে হবে আমাদের, এবং সেগুলো সমাধান করতে হবে, অবশ্যই সমাধান করতে হবে, যা করণীয় করতে হবে আমাদের। না হলে জনজীবন তো এইভাবে চলতে পারে না দীর্ঘদিন। মানে এখন না হলে আমরা এভাবে টেনে নিচ্ছি, নিজেদের চলে যাচ্ছে কোনো রকমে, এরপরে যখন আরো পরিস্থিতি ভয়ঙ্কর হবে তখন কিন্তু বাঁচাই দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। আর বিভিন্ন রোগেরও জন্ম নেবে, যা নতুন নতুন আরো নতুন নতুন রোগ আমরা দেখব, যেমন আগে এত রোগ ছিল না। এবং রোগ রিকভার করার জন্য আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারের খুব দরকার। এই ইমিউনিটি পাওয়ার তখন ঠিক থাকবে না বাতাসে যদি এত পলিউশন যদি থাকে, তাহলে তো মানে সমস্ত জিনিসই ব্যাহত হবে। তাহলে এত সম্পত্তি, গাড়ি বাড়ি সব বেকার হয়ে যাবে। একটা কথা আছে না, হেলথ ইজ ওয়েলথ। তাই আগে স্বাস্থ্যের উপরই নজর দিতে হবে। কি বলবো, মানে ওয়েলথের সর্বোচ্চ ধাপে যেটা হয়, হেলথ হচ্ছে আমাদের কাছে সেটা। তাহলে তো কিছু করার নেই, আমাদের কিছুই হবে না, নাথিং, জিরো। আমার এক্সিস্টই যদি না থাকলো আমি করবোই কি? আমরাও দেখো না, আমরাও আমাদের ব্যক্তিগত জীবনে আমরা এই যে এত কিছু নিয়ে পরিকল্পনা করি, সরকারের কথা তো আমি ছেড়েই দিলাম, আমরা ব্যক্তিগত জীবনে এত কিছু পরিকল্পনা করি, কখনো আমরা আমাদের পরিকল্পনার মধ্যে এটাকে শামিল করি যে আমরা এই পরিবেশের জন্য এই টাকাটা ধার্য করব মাসে। আমি যদি 2 টাকাও হয়, আমি ধরে নিলাম এই 2 টাকাটা আমি ধার্য করব, মানে আমাদের বাড়ির যে যেটাকে বলা হয় বাজেট, সেই বাজেট করার সময় আমরাও কি সেইটা ভাবি? সেইটা ভাবলে কি, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে আমরা যদি ওটুকু নিয়ে বা ছোট ছোট করে ভাবতে শুরু করি, তাহলে যারা উপরে বসে রয়েছে গদিতে, তাদেরও ভাবতেই হবে। তারা একটা পরিবেশের জন্য কোন স্কিম দেখেছো? পৌরসভায় নাম শুনেছো যে এটা পরিবেশ রক্ষার জন্য? ওই স্বচ্ছ ভারত অভিযান, কতটা স্বচ্ছতা রাস্তায় বেরোলে বুঝতে পারি। মানে এখানে কোন রকম আমি মানে কি বলবো, বিতর্কিত কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। যারা দেখছে তারাও এটা ফিল করে হবে, অবশ্যই দেখে থাকবে। তো মানে পরিবেশকে বাঁচানোর জন্য প্রকল্প কোথায়? আমরাও আমাদের জীবনে প্রত্যেক
মাসের যে বাজেটে, সেই বাজেটে পরিবেশের জন্য আমার অন্তত পারিপার্শ্বিক পরিবেশের জন্য কত টাকা ধার্য করছি। হ্যাঁ, আমার পরিবেশ রক্ষার জন্য আমি ঝাঁটা, তারপরে ফিনাইল ইত্যাদি এই যে জিনিসগুলো কিনছি, এইগুলোকে ব্যবহার করছি, কিন্তু তারপরেও পরিবেশ বাঁচানোর জন্য, সাস্টেনেবিলিটির জন্য আমি কি করছি, কতটা 2 টাকা 5 টাকা কি আমি মাসে ধার্য করছি বাজেটে, সেইটা আমাদেরও বোধহয় দেখতে হবে, আমার তাই মনে হয়। এই জন্যই বোধ হয় অ্যামাজনকে মানে আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। মানে সূর্য যেমন আমাদের উৎস হোল ইউনিভার্সের, সেরকম অক্সিজেন ছাড়া কিছু সম্ভবই নয়, মানে কোনো এক্সিস্টেন্স থাকবে না, লাইফ এক্সিস্ট করবে না তো করবে না। অক্সিজেন। আর এই বাতাস যে হারে মানে দূষিত হচ্ছে, ভীষণ কষ্ট হয়, শুধু মানসিক কষ্ট না, এটা দেখে নয়, ফিজিক্যালিও কষ্ট অনুভব করতে হয়, কষ্ট হচ্ছে। মানে রাত্রিরে বাড়ি ফিরছি যখন এত ধোঁয়া ধোঁয়া লাগছে, প্লাস্টিক গুলো পুড়িয়ে, প্লাস্টিক পুড়ছে, সেই ধোঁয়াটা মানে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। এবং এই যে নাক ঢেকে আসবো, আমি নাক ঢেকে আসারও উপায় নেই, কি করে নাক ঢেকে আসবো, এক তো সর্দি হচ্ছে, আর বেশিক্ষণ নাক ঢেকে ওইভাবে তো থাকা যাচ্ছে না। প্লাস্টিক কেউ পোড়াবেন না, একদম হাত জোড় করে রিকোয়েস্ট করছি, যদি কেউ কাউকে পোড়াতে দেখেন যদি অবশ্যই অবজেকশন নিশ্চিত করবেন, কারণ এই বাতাসের রাবার এগুলো পোড়ানো একদম ঠিক উচিত নয়, একদম এগুলো রিসাইকেল হওয়া উচিত, এগুলো এগুলো পোড়ানো একদম উচিত নয়, এগুলো বাজে জিনিস একদম, মানে এত কষ্ট হয়, পাশে ধরো পোড়াচ্ছে কেউ, গ্যাস ভেতরে গেলে দম বন্ধ হয়ে যাবে। আর বাজি পোড়ানোর বিষয়টাও তাই, মানে বাজি কি আছে, আওয়াজ দরকার তো, একটু ঢাক ঢোল বাজান না, ভালো লাগবে, নিজেদের ভালো লাগবে। আমি আরেকটা কথা বলবো, স্মোকিং ব্যাপারটা বলবো, যদি কেউ স্মোকিং করেন, সে করছেন করুন, কমান, সেটা তার জন্য ভালো, সবার জন্যই ভালো, কিন্তু যদি করছেন, যদি সেটা প্রাইভেসি মেনটেন করুন। বাসে ট্রেনে একদম এভাবে কোনো লোকালিটির মধ্যে, ওপেন এয়ারের মধ্যে এটাকে ছড়াবেন না, যদিও বাজে লাগে, আইন আছে, কিন্তু আইন দিয়ে তো আইন দিয়ে হয় না, অনেক সময় বিবেক দিয়েও হয়, আর তাছাড়া সবসময় আইন এসে আপনাকে দেখবে না, দেখে রেখে থাকবেন না, আপনি কজন অবজেকশন জানাবে, হয়তো অনেকজন সহ্যও করে না, অনেক সময় অনেকজন অবজেকশনও দেয়, কিন্তু না, মানে যদি দেখেও অবজেকশনও করে, আমার মনে হয় না উচিত না, শুধু আইন করে কোনো একটা জিনিস নিয়ন্ত্রণ, একদম পুরোটাই নির্ভর করে অধিকাংশটাই মানুষের উপর, বিবেকের উপর। কারণ সরকার সবকিছু করবে, বাড়িতে আসবে, সেটা সম্ভব নয়, সরকার একটা নিয়ম বানাবে, সরকার সেটা পরিচালনা করবে, সরকার বাড়িতে আসবে, এটা সম্ভব আমি মনে করি, কিন্তু শুধু আইন দিয়ে কোনো একটা কাজ করে নেওয়া যাবে না, শুধু আইন দিয়ে হবে না, আমরা সমস্ত কিছুই তো আমাদের মেনে নেওয়ার উপর নির্ভর করছে। এই যে টাকা, ভাবো তুমি, টাকা আমরা মেনে নিয়েছি, তাই তো এটা টাকা, ওই কাগজটাকে টাকা বলছি। আমরা যদি মেনে না নিতাম, আমাদের মস্তিষ্কে যদি ওই টাকার ওই আইডেন্টিটিটা তৈরি না রাখতাম, তাহলে টাকার কি অস্তিত্ব আছে? এই যে গুগল পে হোক বা ফোন পে হোক, এরা আমাদের স্পন্সর করেন, কিন্তু তো এই যে আমরা ইউপিআই করছি, এই ইউপিআই আমরা টাকা দেখতে পাচ্ছি, কিন্তু ও একটা আওয়াজ শুনে বুঝে নিচ্ছে যে এটা টাকা, আমিও ভেবে নিচ্ছি হ্যাঁ টাকা দিলাম, তো এটা ভেবে নেওয়ার উপর নির্ভর করছে, মেনে নেওয়ার উপর নির্ভর করছে। তো আমরা যদি মেনে না নিই, আমরা যদি না করি, তাহলে পরে শুধু আইন দিয়ে কোনো কিছু হওয়া সম্ভব নয়। এটা মানে নাগরিকদের, আমাদের এটা কর্তব্য, আমাদের এটা বোঝা উচিত, আমাদেরই এটা করতে হবে, যে আমার বিবেক আমাকে কি বলছে, আমার বিবেক আমাকে ঠিক রাস্তাটা দেখাচ্ছে, আর যদি দেখাচ্ছে তাহলে আমি সেই রাস্তায় চলছি কি, এইটার উপরে নির্ভর করে। শুধু আইন দিয়ে আমার মনে হয় না হবে, বা সরকার দিয়েও শুধু হবে। গাছ লাগান, আর শুধু গাছ লাগানো নয়, এই জিনিসগুলো পালন করার চেষ্টা করুন, যেগুলো আমরা আলোচনা করলাম, আমরাও করছি, আমরাও করব, মানে সবারই করা উচিত। পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে, না হলে খুব কষ্ট। আজকে পডকাস্টটা খুব সিরিয়াস নোটেই করা হলো, কারণ খুব কষ্টের জায়গা থেকেই পডকাস্টটা করা আজকে, না হলে মানে এত খারাপ লাগছিল, মানে সেই জন্য এই কথাগুলো মানে না বলে আর দেখিনি, মনে হলো যেন এই বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার। আপনারাও আলোচনা করুন, আপনাদের বাড়িতে আলোচনা করুন, আপনারা আপনাদের অফিসে যান, কলিগের সঙ্গে আলোচনা করুন, বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করুন, স্বামী স্ত্রীর সঙ্গে, যে বাচ্চাদেরকে বলুন, মানে এগুলো খুব দরকার। সচেতনতা আমাদের ভীষণ দরকার এই মুহূর্তে। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে এবং আমাদেরও সঠিকভাবে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে পরে আমাদের এই পরিবেশের সচেতনতা, পরিবেশের ভারসাম্য মানে কি বলবো, শেষ হয়ে যাবে, মানে ব্যালেন্স খারাপ হলে, ব্যালেন্স হয়ে গেলে আর কিছু থাকবে না, সব শেষ। বাঁচতে হবে, তো সেই বাঁচার জন্য
নিজেদের বাঁচার প্রস্তুতিটা নিজেদেরই করতে হবে, এখানে কিছু করার নেই। তোমার কি গান কিছু মনে পড়ছে? তাহলে গান দিয়ে আমরা শেষ করবো আমাদের আলোচনা। গান আজকে মানে এত থমথমে হয়ে গেছে কথাগুলো, হ্যাঁ, মানে খুবই তুমি একটা আজকে আমাদেরকে একটা মানে সবাইকে একটা কবিতা শোনাও, পরিবেশ বলতে আমার পুরোটা নাম মনে থাকলেও আমার, চার লাইনই শোনাও। হ্যাঁ, সুনির্মল বসুর একটা কবিতা আছে না, সবাই জানে, বাচ্চারা বিশেষ করে জানে, যে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে হ্যাঁ। ভাই রে, হ্যাঁ। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। তো সুনির্মল বসু এই কবিতাটা কি মানে কি সুন্দর কি করে গভীর মানে। প্রকৃতি আমাদের কত কি দিচ্ছে, পরিবেশ আমাদের কত কি দিচ্ছে, আমরা তার বিনিময়ে কি দিচ্ছি, এইটাই, এই নোটটা নিয়েই, এই ভাবনা চিন্তাটা নিয়ে আমরা আজকের মতো পডকাস্টটা শেষ করি। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও পরিবেশ নিয়ে একটু সচেতন হন, আমরাও পরিবেশ নিয়ে সচেতন হচ্ছি। আপনাদের বাড়ির বাচ্চাদেরও বোঝান, নিজেরাও বুঝি, আমরা চলুন সবাই মিলে একটা সুন্দর পরিবেশ, যাতে আমরা ওই অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারি, অনেকদিন সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে পারি, সেই চেষ্টা করি। নমস্কার, শেষ করছি আমাদের আজকের পডকাস্ট। চলো শুরু করা যাক, কিছু কথা বলা যায় এর এই এপিসোডটা। ধন্যবাদ। নমস্কার।